আসসালামু আলাইকুম। যদি আপনাকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট কী ছিল? স্বাভাবিকভাবেই উত্তর আসবে ইরানের পারমাণবিক কেন্দ্র বা তাদের গোপন মিসাইল ঘাঁটি। কিন্তু দাবার বর্তমান বোর্ড বলছে ভিন্ন কথা। মাটির নিচে থাকা সামরিক কেন্দ্রগুলো হয়তো বোমার আঘাত সহ্য করে নেবে। কিন্তু ধরুন, যদি এমন কোথাও আঘাত করা হয়, যেখানে সেনাবাহিনী নয়, আঘাতটা সরাসরি লাগে ইরানের প্রতিটি রান্নাঘরে আর বেডরুমের হিটারে, যেখানে আঘাত করলে গোটা জাতি অন্ধকারে ডুবে যায়। জায়গাটার নাম সাউথ পার্স, ইরানের হৃৎপিণ্ড। পারস্য উপসাগরের ৩,০০০ মিটার নিচে থাকা এই বিশাল গ্যাসক্ষেত্রটি আজ পরিণত হয়েছে ইরানের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে। কেন এই হৃৎপিণ্ডে আঘাত করা ইসরায়েলের জন্য পারমাণবিক কেন্দ্রের চেয়ে বড় জয়? আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। স্বাগতম রণকৌশল ও কূটনীতিতে। সাউথ পার্স কোনো সাধারণ গ্যাস ক্ষেত্র নয়। এটি পৃথিবীর ইতিহাসের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। একবার ভাবুন, পৃথিবীর মাটির নিচে যত প্রাকৃতিক গ্যাস আছে, তার প্রায় ৫ ভাগের ১ ভাগ আছে শুধু এই একটি জায়গায়। পরিমাণে প্রায় ৫১ ট্রিলিয়ন ঘনমিটার। সমগ্র ইউরোপ ১০০ বছর ধরে ব্যবহার করলেও যার মজুদ শেষ হবে না। ৯,৭০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল গ্যাসক্ষেত্রটি দুটি দেশের মধ্যে বিভক্ত। এর ৩,৭০০ বর্গ কিলোমিটার ইরানের অংশে, যার নাম সাউথ পার্স, আর বাকি ৬,০০০ বর্গ কিলোমিটার পড়েছে কাতারের জলসীমায়, যা নর্থ ফিল্ড নামে পরিচিত। এখানেই প্রকৃতি আর রাজনীতির সবচেয়ে দারুণ দ্বন্দ্ব। মাটির নিচে এটি আসলে একটি বিশাল গ্যাস সিলিন্ডার। ব্যাপারটা ঠিক যেন এক গ্লাস শরবত, আর দুই প্রতিবেশী দুই পাশ থেকে স্ট্র দিয়ে শরবত টানছে। নিয়ম একটাই, যে যত দ্রুত এবং যত বেশি টানতে পারবে সেটা তার। এই স্ট্র আর শরবতের উপমাটা মনে রাখুন। ভিডিওর শেষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, সাউথ পার্সকে কেন ইরানের হৃৎপিণ্ড বলা হয়? এটি শুধু গ্যাস ক্ষেত্র নয়, এটি ইরানের প্রতিটি নাগরিকের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রথমত বিদ্যুৎ। ইরানের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৮০% আসে গ্যাস চালিত পাওয়ার প্ল্যান্ট থেকে। আর সেই গ্যাসের মূল যোগানদাতা হলো এই সাউথ পার্স। এখানে বোমা পড়া মানে শুধু শিল্প কারখানা বন্ধ নয়। এর অর্থ হলো হাসপাতালে লাইফ সাপোর্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরের ফ্রিজ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয়ত, রান্না ও হিটিং ব্যবস্থা। ইরানের কোটি কোটি নাগরিকের রান্নাঘরের আগুন আর ভয়াবহ শীতে বাঁচার একমাত্র উপায় হলো এই গ্যাস। তৃতীয়ত, রপ্তানি আয়। তেল ও গ্যাস রপ্তানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান এই গ্যাস ব্যবহার করে পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করত এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু সেটা শুধু সরকারের টাকা নয়, শ্রমিকের মজুরি, ব্যবসায়ীর পুঁজি, যা পুরো অভ্যন্তরীণ অর্থনীতির অক্সিজেন। ইসরায়েল বুঝতে পেরেছিল একটি সহজ সত্য: মিসাইল ঘাঁটিতে হামলা করলে সেনাবাহিনী লড়বে, কিন্তু সাউথ পার্সে হামলা করলে স্তব্ধ হবে শিল্প উৎপাদন, শূন্য হবে সরকারের রাজস্ব, আর খোদ সরকারের বিরুদ্ধেই ফুঁসে উঠবে সাধারণ মানুষ। এটা স্রেফ কোনো বোমার আঘাত নয়, এটা ইরানের অর্থনীতির শিরায় শিরায় ছড়িয়ে পড়া এক নীরব বিষ। আর এই ভয়ঙ্কর রণকৌশলের অংশ হিসাবেই গত ১৮ মার্চ এবং ৬ এপ্রিল ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালিয়েছে। রয়টার্স ও ব্লুমবার্গের প্রতিবেদন এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, এই হামলায় ইরানের ৪ নম্বর রিফাইনারি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৭ নম্বরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, এই হামলার ফলে ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদন প্রায় ৮৫% বন্ধ হয়ে গেছে। ইসরায়েল শুধু ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত করেনি, তারা ইরানের অর্থনীতির প্রাণভোমরাকে দুর্বল করে দিয়েছে। হামলার আগে ইরান দৈনিক প্রায় ৭৫০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করত, কিন্তু বর্তমানে সেই উৎপাদন এক ধাক্কায় ৪০-৫০% কমে গেছে। প্রতিদিন ইরান প্রায় ৮০-১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে। মনে আছে সেই গ্লাস আর দুটো স্ট্রর কথা? হামলার কারণে ইরান যখন গ্যাস উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, তখন পদার্থবিজ্ঞানের চাপের সূত্র মেনে
ইরানের অব্যবহৃত গ্যাস স্বয়ংক্রিয়ভাবে সরে যাচ্ছে কাতারের নর্থ ফিল্ডের দিকে। ভূরাজনীতির দাবার বোর্ডে একে বলা যেতে পারে রিসোর্স সিফনিং। ইরান মেরামতের চেষ্টা করবে, যা বিশেষজ্ঞদের মতে ৫ থেকে ৭ বছরের কম সময়ে সম্ভব নয়। আর ততদিনে কাতার কোনো চোরাই কারবার ছাড়াই প্রকৃতির নিয়মেই ইরানের ভাগের গ্যাস নিজের স্ট্র দিয়ে উত্তোলন করতে থাকবে। ইরান ক্ষতিগ্রস্ত হলেও কাতার এখানে টেকনিক্যালি লাভবান। এই যুদ্ধের ঢেউ শুধু পারস্য উপসাগরে আটকে নেই। বাংলাদেশ একটি এলএনজি আমদানিকারক দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়লে বৈশ্বিক এলএনজির দাম আরও বাড়বে, যার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতে। সাউথ পার্সের বুকে এই ক্ষত শুধু তেহরানের অন্ধকার গলির গল্প নয়, একটা গোটা বিশ্ব জ্বালানি বাজারের জন্য একটা ধীরগতির সুনামির মতো। চলমান যুদ্ধে অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে ইরান এখন হরমুজ প্রণালীকে রীতিমতো টুল বুথে পরিণত করেছে। মার্চ ২০২৬ এর মাঝামাঝি থেকে আইআরজিসি প্রতিটি জাহাজের কাছ থেকে সর্বোচ্চ $২ মিলিয়ন আদায় শুরু করেছে, তাও আবার ইরানি রিয়াল, চীনা ইউয়ান, এমনকি বিটকয়েনে। কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতি, একটি বিধ্বস্ত অবকাঠামো এবং কাতারের নিঃশব্দ সিফনিং, এই ৩ চাপের মুখে হরমুজের টুল কি আসলেই সেই বিশাল ক্ষতি পুষিয়ে নিতে পারবে? এই প্রশ্নের উত্তর শুধু ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী দাবার বোর্ড কেমন দেখাবে। আপনি কি মনে করেন, ইরান কি পারবে হরমুজ প্রণালীতে টুল আদায় করে তাদের এই বিশাল পরিমাণের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে? নাকি এই চাল আসলে তাদের পরিস্থিতি আরও জটিল করে তুলবে? কমেন্টে জানান আপনার মতামত। বিশ্ব দাবার প্রতিটি চালের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।